আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের সাথে বড় যুদ্ধের আশঙ্কা, সিনাই উপদ্বীপে অত্যাধুনিক চীনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল মিশর। আসেনি কোনো শাস্তির ঘোষণা, কাতার থেকে ইসরায়েলের বিরুদ্ধে কথার মিসাইল ছুড়েছেন নখদন্তহীন আরব মুসলিম কাপুরুষ নেতারা। কথার বিস্ফোরণে আহত নেতানিয়াহু ভর্তি হাসপাতালে। গত এক বছরে ইসরায়েল থেকে পালালো ৮২,০০০ ইহুদি নাগরিক। তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এবার তুরস্কের শত্রু সাইপ্রাসকে ভয়ঙ্কর অস্ত্র দিল ইসরায়েল। পশ্চিমাদের খুশি করতে তালেবানের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন সেনাপ্রধান আসিম মুনির, বিস্ফোরক দাবি ইমরান খান। প্রতিবাদের ঝড়, আসামে ভোটের আগে চরম মুসলিম বিদ্বেষী ভিডিও প্রচার বিজেপির। গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, পালাচ্ছে হাজারো ফিলিস্তিনি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের সাথে বড় যুদ্ধের আশঙ্কা, সিনাই উপদ্বীপে S-400 সমপর্যায়ের উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর। মঙ্গলবার 16 সেপ্টেম্বর মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কর্তৃক নিজ দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিনাই উপদ্বীপের কৌশলগত স্থানে চীনের HQ-9B মডেলের দীর্ঘ পাল্লার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে, মিশরের এই পদক্ষেপ অবৈধ রাষ্ট্রটির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন ফ্রন্টে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিপূর্বেই অবৈধ রাষ্ট্রটির সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়ে সতর্ক করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল মিশর চীনের কাছ থেকে S-400 সমমানের HQ-9B উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করতে যাচ্ছে। মিশরের প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল মাজেদ সাকর সম্প্রতি জোর দিয়ে বলেছেন যে সামরিক প্রস্তুতি কেবল মনোবলের ব্যাপার নয়, বরং স্থলপথে যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রকৃত প্রস্তুতি। তিনি ইসরায়েল ও তার দোসরদের সতর্ক করে বলেন, মিশরের সীমান্ত দুর্বল করার যে কোনো প্রচেষ্টা, এমনকি ভাবনাটুকুও বিশ্বকে বিস্মিত করবে। আমাদের হাতে এমনই কিছু রয়েছে এবং যা এখনো প্রকাশ পায়নি। মিশরের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপ এমন সময়ে এসেছে যখন ইসরায়েলের গণহত্যামূলক গাজা যুদ্ধ মিশরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। ফিলিস্তিনিদের ব্যাপকভাবে সিনাইয়ে বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে কায়রো লাল রেখা হিসেবে দেখছে। HQ-9B মোতায়েনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছে যে প্রতিরোধ এবং সম্ভাব্য হুমকির জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে তাদের। চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মডেলগুলোর সর্বশেষ সংস্করণ হলো HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা 200 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। এটি অত্যাধুনিক যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও অনায়াসে আটকানোর ক্ষমতা রাখে। এর উন্নত রাডার তীব্র ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যেও 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এর নমনীয় নকশা স্থানান্তরযোগ্য ট্রাকের পাশাপাশি স্থায়ীভাবে ঘাঁটিতেও মোতায়েনের সুবিধা দেয়, যা বিমান ও নৌবন্দর এবং সামরিক ঘাঁটি সুরক্ষিত করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে মিশরের সেনাবাহিনী উত্তর সিনাইতে ব্যাপকভাবে সেনা উপস্থিতি বাড়িয়েছে, যেখানে কয়েক দশক হাজার সৈন্য ও হাজার হাজার ভারী যান মোতায়েন করা হয়েছে। মিশরের এই সামরিক শক্তি বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়ে ইসরায়েল অস্বস্তিও প্রকাশ করেছে। আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, এটি কৌশলগত ভারসাম্য নতুন করে গড়ে তুলছে এবং কায়রোর দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি করছে। আসেনি কোনো শাস্তির ঘোষণা, কাতার থেকে ইসরায়েলের বিরুদ্ধে কথার মিসাইল ছুড়েছেন নখদন্তহীন আরব মুসলিম কাপুরুষ নেতারা। কথার বিস্ফোরণে আহত নেতানিয়াহু ভর্তি হাসপাতালে। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহে শক্তিশালী হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর কাতার আরব ও ইসলামিক নেতাদের নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করে।
ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ও শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা আসবে, যার মধ্যে তেল নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অবনমনের বিষয় থাকতে পারে বলে মনে করছিলেন সাধারণ মুসলিমরা। কিন্তু এগুলোর কিছুই হয়নি। তবে সম্মেলনে উপস্থিত আরব মুসলিম নেতারা বড় বড় হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন, ঠিক যেন কোনো নাটকেরই দৃশ্য। বলা যায় দোহা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কথার মিসাইল ছুড়েছেন তারা। গত সোমবার এই সম্মেলনের যোগ দিতে কাতারে যান প্রায় সব মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। এই সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে আরব নেতাদের শক্তিশালী অবস্থান নিতে দেখা যাবে এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তারা ঘোষণা দেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেন ইসরায়েল আর আগ্রাসন না চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় সব আইনি এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তিশালী বিবৃতিও দেয়নি। সবচেয়ে বড় বিষয় হলো গত সোমবার ছিল আব্রাহাম চুক্তির 5 বছর। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারে এই সম্মেলনে উপস্থিত ছিলেন, কিন্তু সম্মেলনে তিনি বক্তব্য দেননি, যা অনেককেই অবাক করেছে। কারণ ওই অঞ্চলে সৌদির একটি প্রভাব রয়েছে। বিশ্লেষকরা বলছেন ভূরাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটির পূর্ব সতর্কতার অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেকে বিরত ছিলেন মোহাম্মদ বিন সালমান। আরব মুসলিম নেতাদের সম্মেলনের শেষে সেই পুরনো চিত্রই দেখা গেছে, শক্তিশালী সতর্কবার্তা, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপ নয়। অনেক পর্যবেক্ষক প্রশ্ন তুলেছেন আরবদের মধ্যে যে ঐক্য প্রদর্শন করা সেটি এখন লোক দেখানো বিষয়ে পরিণত হলেই বই কি। বিশেষ করে যখন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা চলছে তখন তাদের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সূত্র মোহাম্মদ গাজ্জালি, ব্যুরো চিফ নিউজ, এনডিটিভি। গত 1 বছরে ইসরায়েল থেকে অন্তত 82,000 মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এই তথ্যই নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে ইসরায়েল থেকে অন্তত 82,000 মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে, আর নতুনভাবে বসতি গড়েছে 31,000 জন। এদিকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে বিভিন্ন বর্বর উপায়ে ফিলিস্তিনিদের তারা বাস্তুচ্যুত করেছে, কিন্তু তাদের এই পদক্ষেপে আন্তর্জাতিক পক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেজন্য আন্তর্জাতিক পক্ষের সমালোচনা করে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে তারা ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর কঠোর সমালোচনা করেছে। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এই পর্যন্ত অন্তত 64,964 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 1,65,312 জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। সূত্র আল জাজিরা। তুরস্কের শত্রু সাইপ্রাসকে ভয়ঙ্কর অস্ত্র দিল ইসরায়েল। তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এই উত্তেজনার মধ্যে সাইপ্রাসে গত সপ্তাহে উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল। গত ডিসেম্বর থেকে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার 3টি চালান সরবরাহ করা হয়েছে বলে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। তুরস্কের ওপর নজর রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ভূমধ্য সাগরের দ্বীপ দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হচ্ছে। প্রতিবেদন মতে সবশেষ গত সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে ইসরায়েল, যা ছিল গত ডিসেম্বর থেকে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার 3য় চালান। মিডল ইস্ট আই এর প্রতিবেদন মতে গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সাইপ্রাসের দক্ষিণ উপকূলের লিমাসল বন্দর দিয়ে ট্রাকে করে বারাক MX আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাওয়া হয়। সাইপ্রাসের সংবাদ মাধ্যম রিপোর্টার জানিয়েছে বরাক MX ব্যবস্থার সরবরাহ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং চলতি বছরই এগুলো সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার S-300 থেকেও বেশি ভয়ঙ্কর বলে দাবি করা হয়। এর ক্ষেপণাস্ত্রগুলো 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
বারাক MX আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েলি সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। চলতি বছরের জুলাইয়ে সংস্থাটির বহির সম্পর্ক বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাই গাল এক নিবন্ধে লেখেন, ইসরায়েলের উচিত সাইপ্রাস নীতি পুনর্বিবেচনা করা এবং সামরিক পরিকল্পনা তৈরি করা, যাতে এই দ্বীপের উত্তরাঞ্চলকে তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা যায়। শাই গাল আরও লেখেন, ইসরায়েলকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে দ্বীপের উত্তর অংশ মুক্ত করার বিকল্প পরিকল্পনা করতে হবে। এতে তুরস্কের পুনরায় সেনা পাঠানোর পথ বন্ধ হবে। উত্তর সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, গোয়েন্দা ও কমান্ড সেন্টারগুলো গুড়িয়ে যাবে এবং শেষ পর্যন্ত তুর্কি বাহিনী সরে যাবে। এর মাধ্যমে সাইপ্রাসের আন্তর্জাতিক স্বীকৃতি, সার্বভৌমত্ব ফিরিয়ে আনা সম্ভব হবে। পশ্চিমাদের খুশি করতে তালেবানের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন সেনাপ্রধান আসিম মুনির, বিস্ফোরক দাবি ইমরান খানের। আদিয়ালা কারাগার থেকে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দায়িত্ব নেওয়ার পর থেকে ইচ্ছাকৃতভাবেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে নীতির কারণে সীমান্তের দুই পারে সংঘাত বাড়ছে এবং এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইমরান খান বলেন, আফগান ও কাবাইলি জনগণের বিরুদ্ধে 9 মের মতো একটি সাজানো নাটক তৈরি করা হচ্ছে। যেদিন থেকে আসিম মুনির দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবেই খারাপ করা হচ্ছে এবং তাদেরকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করতে উস্কানো হচ্ছে, যাতে বর্তমান আফগান সরকারের বিরোধী লবিকে খুশি করা যায় এবং পশ্চিমাদের সামনে নিজেদের একজন উদ্ধারকর্তা হিসেবে তুলে ধরা যায়। সোমবার আদিয়ালা কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমরান খান এসব কথা বলেন। ইমরান খান আরো বলেন, প্রথমে আফগান সরকারকে ভয়াবহ হুমকি দেওয়া হলো, এরপর ধর্মীয়, নৈতিক ও শরণার্থীদের আন্তর্জাতিক অধিকার লঙ্ঘন করে 3 প্রজন্ম ধরে পাকিস্তানে থাকা আফগান ভাইদের দেশ থেকে বের করে দেওয়া হলো। তারপর আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হলো। আর এখন সন্ত্রাসীরা এসেছে, এই অজুহাতে কাবাইলি এলাকায় সামরিক অভিযান শুরু করা হয়েছে। এসব নীতির কারণে পুলিশ, সেনা সদস্য ও নিরীহ মানুষ সহ আমাদেরই মানুষ শহীদ হচ্ছে। এভাবে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। টেকসই শান্তি সবসময় আলোচনার মাধ্যমেই আসে। তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও কাবাইলি এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য 3 পক্ষকে সঙ্গে নেওয়া জরুরি: কাবাইলি এলাকার জনগণ, আফগান সরকার এবং আফগান জনগণ। এই 3 পক্ষ ছাড়া কোনো সফল অভিযান বা স্থায়ী সমাধান সম্ভব নয়। খাইবার পাখতুনখোয়ার সামরিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কেবল তেহরিকে ইনসাফ সরকারকে দুর্বল করার জন্য। সামরিক অভিযানে সন্ত্রাসবাদ আরো বাড়বে। যখন পুলিশ সেই সন্ত্রাস দমনে ব্যস্ত থাকবে, তখন শাসন ও আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। একই ধরনের নীতি ANP সরকারের আমলেও নেওয়া হয়েছিল। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, খাইবার পাখতুনখোয়ায় এসব MPA, MNA ও সিনেটররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে দ্রুত সমস্যার সমাধান করুন। বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় শান্তি বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হোক। ভারতের আসাম রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করে একটি AI নির্মিত ভিডিও প্রকাশ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। চরম বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক এই ভিডিওটি প্রচারের পর দলটির বিরুদ্ধে খোলাখুলি ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো এই ঘৃণা ক্যাম্পেইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আওয়াজ উঠছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘুদের টার্গেট করে কদর্য কথাবার্তা নতুন নয়, তবে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল নতুন করে যা করছে তা একটা নতুন নিচু স্তরে নেমে এসেছে। 15 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপির আসাম রাজ্য শাখার অফিসিয়াল X অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওটিতে মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে তুলে ধরা হয়েছে। মুসলিমরা উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের সরকারি জমি দখল করছে বলে অভিযোগ করা হয়।
ভিডিওটিতে বেশিরভাগ মুসলমান পুরুষদের ইসলামী টুপি, ঐতিহ্যবাহী টিউনিক এবং লুঙ্গি বা ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় সারং পোশাকে দেখানো হয়েছে, যারা বিমানবন্দর, চা বাগান, ঐতিহ্যবাহী স্থান এবং রাজধানী গুয়াহাটির স্টেডিয়ামের মতো সরকারি স্থাপনাগুলিতে রয়েছেন। ভিডিওতে মুসলিম নারীদের হিজাব বা বোরখা পরা অবস্থায় দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, এটি বিজেপি ছাড়া আসামের চিত্র তুলে ধরছে এবং এটিকে আসামের বিরোধী দলের উপনেতা গৌরব গগৈয়ের স্বপ্ন বলে অভিহিত করা হয়। এতে আরো দাবি করা হয়, গগৈয়ের বিরোধী কংগ্রেস দলের সাথে পাকিস্তানের একটি অনির্দিষ্ট যোগসূত্র রয়েছে। আরো দেখানো হচ্ছে, বিরোধী নেতা রাহুল গান্ধীকে পাকিস্তানি পতাকার পাশে দাঁড়িয়ে একটি জনসভায় ভাষণ দিচ্ছেন। ভিডিওটিতে মিথ্যাভাবে দাবি করা হয়েছে, একটি অনির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের মুসলিম জনসংখ্যা 90% উন্নীত হবে। এটি ডানপন্থী গোষ্ঠীগুলির উস্কে দেওয়া ব্যাপকভাবে তথাকথিত প্রতিস্থাপন তত্ত্ব হিসেবে দেখা হয়। এতে ইঙ্গিত দেওয়া হয়, মুসলমানরা একদিন হিন্দুদের ছাড়িয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হিসেবে পরিণত হবে। 2011 সালে পরিচালিত সর্বশেষ আদমশুমারি অনুযায়ী আসামের মোট জনসংখ্যার 34.22% বর্তমানে মুসলমান। গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ভয়াবহ হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছে হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘ তদন্ত কমিশন এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে। খবর আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির ওপর গত 2 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। বোমা ও গুলি বর্ষণের মধ্যে হাজারো মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন হয়তো আর কখনো ফিরে যেতে পারবেন না। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লিখেছেন, গাজা জ্বলছে। ইতিমধ্যে আসবাবপত্র বোঝাই ভ্যান, গাধার গাড়ি আর হাতে সামান্য মালপত্র নিয়ে চারপাশে ধ্বংসস্তূপ আর কালো ধোঁয়ার ভেতর দিয়ে মানুষজন উপকূলীয় আল রাশিদ সড়ক ধরে দক্ষিণে ছুটছেন। প্রথম দিকে অনেকেই ইসরায়েলের দখল পরিকল্পনার মুখেও থেকে যাওয়ার শপথ নিয়েছিলেন, কিন্তু বহুতল ভবন, বাড়িঘর আর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার মতো তীব্র বোমা বর্ষণ শুরু হওয়ায় যাদের সামর্থ্য আছে তারা দক্ষিণে পালিয়ে যাচ্ছেন। তবে সেখানেও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই। মঙ্গলবার একদিনেই ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত 91 জন নিহত হন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় সড়ক ধরে পালানোর সময় একদল মানুষের গাড়িতেও হামলা চালানো হয়। সেদিন অন্তত 17টি আবাসিক ভবন ধ্বংস হয়। এর মধ্যে পূর্ব গাজার তুফাহ এলাকার আইবাকি মসজিদে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা দাবি করেন, প্রায় 3,50,000 মানুষ শহর ছেড়েছেন। অপরদিকে গাজার সরকারি গণমাধ্যম অফিস জানায়, সমান সংখ্যক মানুষ শহরের কেন্দ্রে ও পশ্চিম অংশে আশ্রয় নিয়েছেন, আর 1,90,000 সম্পূর্ণভাবে গাজা সিটি ছেড়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের সাথে বড় যুদ্ধের আশঙ্কা, সিনাই উপদ্বীপে অত্যাধুনিক চীনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল মিশর। আসেনি কোনো শাস্তির ঘোষণা, কাতার থেকে ইসরায়েলের বিরুদ্ধে কথার মিসাইল ছুড়েছেন নখদন্তহীন আরব মুসলিম কাপুরুষ নেতারা। কথার বিস্ফোরণে আহত নেতানিয়াহু ভর্তি হাসপাতালে। গত 1 বছরে ইসরায়েল থেকে পালালো 82,000 ইহুদি নাগরিক। তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এবার তুরস্কের শত্রু সাইপ্রাসকে ভয়ঙ্কর অস্ত্র দিল ইসরায়েল। পশ্চিমাদের খুশি করতে তালেবানের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন সেনাপ্রধান আসিম মুনির, বিস্ফোরক দাবি ইমরান খান। প্রতিবাদের ঝড়, আসামে ভোটের আগে চরম মুসলিম বিদ্বেষী ভিডিও প্রচার বিজেপির। গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, পালাচ্ছে হাজারো ফিলিস্তিনি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।